রাতের কলকাতা যেন অদ্ভুতভাবে নিঃশব্দ। কুয়াশার চাদরে মোড়া রাস্তা, দূরে কোথাও পুলিশের সাইরেন মিলিয়ে গেছে। বাতাসে ভেসে আছে এক ধরনের আশঙ্কা, যেন শহরটা কিছু ভয়ঙ্কর ঘটনার অপেক্ষায় থেমে আছে। পুরনো এক গুদামের পাশ দিয়ে হঠাৎ একটা কুকুর চিৎকার করে উঠল। তারপর আবার গভীর নীরবতা। সেই নীরবতার ফাঁকে শোনা গেল এক অচেনা নিঃশ্বাসের শব্দ, ভারী অস্থির কিন্তু ভয়ঙ্করভাবে শান্ত। ঠিক তখনই লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্সে বেজে উঠল একটা কল। অপর প্রান্তের কণ্ঠস্বর কাঁপছে, শ্বাস আটকে আসছে। কল্লোল ফিরে এসেছে। লাইন কেটে গেল। স্পেশাল ডেপুটি কমিশনার অনিরুদ্ধ লাহিড়ী চোখ তুলে তাকালেন। পাশে দাঁড়িয়ে উর্মি দত্ত, আর পেছনে ইন্সপেক্টর মালহার বসু। সকলে জানে এ কোনো সাধারণ ঘটনা নয়। এ সেই ছায়া যার অস্তিত্ব প্রমাণ করা যায় না, কিন্তু যার ছোঁয়ার শহর কেঁপে ওঠে। কল্লোল আবার শুরু হয়েছে। এবার রক্ত থামবে না সহজে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ। আজকের নিবেদন নভনীল চক্রবর্তীর কলমে কল্লোল কাণ্ড। আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা। শুরু করতে চলেছি কল্লোল কাণ্ড। ভোর 5টা পেরিয়েছে। ট্রামের পুরনো ইয়ার্ডে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক শীতল নিস্তব্ধতা। একটা বগির পাশে পড়ে আছে অচেতন শরীর। চারপাশে শোনা যাচ্ছে কুকুরের অস্থির ঘেউ ঘেউ। খবর পেয়েই লালবাজারের স্পেশাল ফোর্সের ডেপুটি কমিশনার অনিরুদ্ধ লাহিড়ী সেখানে পৌঁছলেন। তার সঙ্গে ছিলেন এসিপি উর্মি রায় আর ইন্সপেক্টর মালহার বসু। উর্মি নিচু হয়ে দেহটা পরীক্ষা করে বলল, কোনো দুর্ঘটনা নয় স্যার, মাথার পিছনে ব্লাড জমা, পরিষ্কার হত্যা। মালহার ইতিমধ্যেই ফোনে ছবি তুলছিল। ফরেন্সিক টিমও নিজেদের কাজ করে চলেছে। কোনো মোবাইল, ওয়ালেট কিছুই নেই। পরিচয় লুকানোর চেষ্টা করা হয়েছে। অনিরুদ্ধ নীরবে চারদিক দেখলেন। ইয়ার্ডের পুরনো দেওয়ালে বড় বড় গ্রাফিটি, অজানা স্লোগান, বেশ কয়েকটি দলের নাম আর অদ্ভুত সব ছবি আঁকা। তিনি জানতেন এ কেবল ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, কলকাতার মাফিয়া চক্রের অদৃশ্য হাত এখানেও রয়েছে। সকালে লালবাজারের ব্রিফিং রুমে টিম জড়ো হলো। বড় স্ক্রিনে ভেসে উঠল ইয়ার্ডের মৃত ব্যক্তির ছবি। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচের মাধ্যমে পরিচয় পাওয়া গেল কবির হোসেন। একসময় ছিলেন ডকের শ্রমিক, সাম্প্রতিককালে একটা মাফিয়া বিরোধী ট্রেড ইউনিয়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অনিরুদ্ধ শান্ত গলায় বলল, যারা সিন্ডিকেটের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের একে একে সরিয়ে দিচ্ছে। এই দুর্ঘটনা নয়, এই এক অঘোষিত যুদ্ধ। ডক থেকে খবর এসেছে একজন ভাড়া গাড়ি চালকও হঠাৎ উধাও, সম্ভবত নেক্সট টার্গেট। মালহার দ্রুত ল্যাপটপে কিছু ফাইল খুলল। স্যার, সিডিআর দেখাচ্ছে খুনের আগের রাতেই কবিরের সঙ্গে যোগাযোগ হয়েছিল এক অচেনা নম্বর থেকে। সিগন্যাল বড়বাজার এরিয়া থেকেই আসছে। সাব ইন্সপেক্টর নরেন পাল বলল, বড়বাজারই তো রতন পাঠকের এলাকা, ওইখানেই খোঁজ শুরু করা দরকার। দুপুরে টিম ভাগ হয়ে বেরোলো। নরেন আর মালহার গলির চায়ের দোকানে বসে গল্প জুড়ল, আর অনিরুদ্ধ উর্মি সোজা ছাদ পথে উঠল। জানলার আড়াল থেকে কয়েকটা চোখ তাদের অজান্তেই তাদের দেখে চলেছে। তবে এখানে এসে কিঞ্চিত নিরাশ হতে হলো তাদের। রতন পাঠক তো দূর, তার কোনো চিহ্ন অবধি পাওয়া গেল না। ফেরার সময় অনিরুদ্ধকে এক লোকাল ব্যবসায়ী জানালো, গলির ভেতরকার এক ব্যবসায়ী যে প্রকাশ্যে মাফিয়ার দৌরাত্ম্যের প্রতিবাদ করেছিল তাকে আগের রাতে শেষ দেখা গেছে। আজ আর খোঁজ নেই। উর্মি ফিসফিস করে বলল, প্যাটার্ন স্পষ্ট,
যারা প্রতিরোধ করছে তারা একে একে গায়েব। অনিরুদ্ধ ধীরে উত্তর দিল, এখনো দাবা খেলা হচ্ছে না উর্মি। এ যুদ্ধ মাফিয়ার আধিপত্য টিকিয়ে রাখার। রাত 8টা। লালবাজারের কনফারেন্স রুমে নীরবতা। টেবিলে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সরকারি আইনজীবী শ্রাবণী মিত্র এসে বললেন, আপনারা যতই প্রমাণ জোগাড় করুন না কেন, কোর্টে কিন্তু এই ব্যাপারটা প্রমাণ করা খুবই কঠিন হবে যদি না চেইন অফ এভিডেন্স শক্ত হয়। আর বলে রাখা ভালো, রতন পাঠকের লিগ্যাল টিম কিন্তু খুবই শক্তিশালী, কারণ ওনাদের টিমে অ্যাডভোকেট একে পিচাই আর সাইরাস পণ্ডিতের মতন মানুষেরা রয়েছেন। উর্মি কড়া গলায় উত্তর দিল, প্রমাণ ছাড়া আমরা এগোবো না, কিন্তু প্রতিটা মিনিটে আরো কেউ মারা যাচ্ছে। অনিরুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বলল, আমরা সময় নষ্ট করছি। কালই খিদিরপুর ডকে হানা দিতে হবে। রতন পাঠকের সূত্র আমাদের সেখানেই নিয়ে যাচ্ছে। ওখানেই ওর ঘন ঘন যাতায়াত। পরদিন রাতে তারা হানা দিল খিদিরপুর ডকে। ডকের ভেতরটা এক অদ্ভুত গন্ধে ভরা। ডিজেল, নোনা জল আর ধাতব মোর্চের মেশানো গন্ধ। টিম ভাগ হয়ে ঢুকলো। নরেনের সোর্স জানিয়েছিল সেদিন রাতে বড় চালান নামবে, আর তার সঙ্গে একজন অনাকাঙ্ক্ষিতকে সরিয়ে ফেলার পরিকল্পনাও রয়েছে। হঠাৎ দূরে চিৎকার। একজন মানুষকে গুদামের অন্ধকার কোণায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অনিরুদ্ধরা দৌড়ে গেল সেখানে, কিন্তু দেরি হয়ে গেছে। আরেকটা নিথর দেহ পড়ে আছে ঠান্ডা মেঝেতে। এবার একজন ট্রাক চালক রঞ্জন খাটুয়া, যে গত সপ্তাহেই ইউনিয়নের সবার সামনে দাঁড়িয়ে মাফিয়াদের বিরুদ্ধে শপথ নিয়েছিল যে চোরাই মাল সে আর তার ট্রাকে তুলবে না। উর্মির দাঁত চেপে বলল, একটার পর একটা খুন প্রতিবার আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনিরুদ্ধের গলায় রাগ নয়, বরং বরফ ঠান্ডা দৃঢ়তার সাথে বলল, খেলা তো সবে শুরু। এবার ওদের খেলাটা আমরা ভাঙবই। দিন তিনেক পর সকালে খবর এলো একটি স্বনামধন্য এনজিওর এক কর্মী নিখোঁজ। সে ফাউন্ডেশনের নতুন হিসেব রক্ষক। সেই অনুদানের অর্থ কোথা থেকে আসছে তা খতিয়ে দেখছিল। এই তথ্যটা অবশ্য পাওয়া গেল তার টেবিলের ড্রয়ারে লোকানো একটি পকেট ডায়েরি থেকে। মালহার বলল, লোকটার বুদ্ধি ছিল। ফাউন্ডেশন থেকে জানানো হলো মাসখানেক আগেই সে এখানে এসেছিল। আগের হিসাবরক্ষক কিছু কারণবশত মাসখানেক আগে সেখানে কাজ ছেড়ে দিয়েছিল। তার নামটা প্রদ্যোৎ মল্লিক, যদিও তার এখানে কাজ ছাড়ার কারণ জানা যায়নি। এনজিওটির নাম জাগরণ ফাউন্ডেশন। তার প্রধান পিয়ালি সেন শহরে সমাজসেবী মুখ হিসেবে পরিচিত, অথচ অনিরুদ্ধ জানত অর্থের গতি এখানে স্বচ্ছ নয়। ওয়াচরুমে প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে মালহার বলল, স্যার, ফান্ড ফ্লোতে গোলমাল স্পষ্ট। অনুদান এসেছে বেনামি ট্রাস্ট থেকে। সেই ট্রাস্ট আবার ডকসাইড লজিস্টিক্সের সঙ্গে যুক্ত। উর্মি টেবিলে হাত ঠুকল। মানে এই খুনগুলো কেবল প্রতিরোধকারীদের সরানো নয়, অর্থ পাচারের লাইনও ঠেকে ফেলা। শ্রাবণী মিত্র নোটপ্যাডে লিখতে লিখতে বললেন, যদি এনজিও জড়িতও থাকে সেটা কিন্তু কোর্টে প্রমাণ করা খুবই কঠিন হবে, কিন্তু কোনোভাবে যদি আমরা ওই নিখোঁজ কর্মীর ডেটা রিকভার করে নিতে পারি তাহলে কিন্তু আমরা একটা শক্ত হাতিয়ার পাবো। অনিরুদ্ধের গলা ছিল নিচু কিন্তু দৃঢ়। আজ রাতেই পিয়ালির অফিসে তল্লাশি হবে। শান্ত গলায় বলে উঠল সে। ওরা আইনের চোখ ফাঁকি দিতে অভ্যস্ত, কিন্তু এবার আমরা প্রস্তুত। সেদিন রাতে তারা সাদা কাপড়ে গোপনে হানা দিল ভবানীপুরে পিয়ালি সেনের অফিসে। তালা ভেঙে ভেতরে ঢুকলো। টেবিল, ড্রয়ার সব খোঁজা হলো, কিন্তু দুঃখের বিষয় কিছুই পাওয়া গেল না। ব্যাপারটিকে যেন পুলিশি হানা না বোঝা যায় সেজন্য অফিস থেকে প্রায় 1000-5 টাকা তারা সরিয়ে নিল। দিন দুয়েক পরে কলকাতার কেন্দ্রে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হলেন রতন পাঠক। লোক দেখানো, দান, মঞ্চে বড় বড় বক্তব্য, সবই যেন ক্ষমতার প্রদর্শনী। সাংবাদিকরা ছবি তুলছে, জনতার ভিড়, সবাই হাততালি দিচ্ছে। এর মাঝেই ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল অনিরুদ্ধর। স্ক্রিনে নাম উঠেছে ঈশান দত্ত। ফোনটা ধরে কানে নিতেই ঈশান বলল,
হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ একটা খবর দেওয়ার ছিল। আজ রতনের দেহরক্ষীদের মধ্যে দেখলাম নতুন মুখ আছে। খোঁজ নিয়ে দেখলাম লোকটা উত্তরপ্রদেশ থেকে আসা এক ভাড়াটে খুনি, সম্ভবত ওই সাম্প্রতিক খুনগুলির সাথে যুক্ত। বলে ফোনটা রাখতে গিয়েও আরেকটা কথা বলল। হ্যাঁ হ্যালো 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 স্যার, আরেকটা কথা, পিয়ালি সেন এসেছে আজকের অনুষ্ঠানে। এখানে বলে রাখা ভালো, ঈশান বেঙ্গল নিউজের একজন সাংবাদিক ও কাজের সুবাদে অনিরুদ্ধর সঙ্গে তার পরিচয়। কিছু গোপন তথ্য সরবরাহ ও বিভিন্ন জায়গার গোপনে ভিডিও করার দায়িত্ব তার। সেই জন্য সে অনিরুদ্ধদের দলে আছে একজন প্রধান সদস্য হিসেবে। উর্মি ফিসফিস করে বলল, লোকটা এখনো নিজেকে জনদরদি বানাতে চাইছে, অথচ পেছনে একের পর এক লাশ ফেলছে। অনিরুদ্ধ ঠান্ডা চোখে রতনের বক্তৃতা শুনছিল। তার ফোনে ঠিক তখনই একটি মেসেজ এলো। পরের টার্গেট কোল্ড চেইন। কিছুটা সন্দেহের ভিত্তিতে, কিছুটা আন্দাজে সল্টলেকের এলএল ফার্মাসিউটিক্যালের গুদামে অভিযান চালালো টিম। হাতে এইটুকুই তথ্য ছিল, রতন পাঠকের যাওয়া আসা আছে এই গুদামে। গুদামের ভেতরে কোল্ড চেইন ভ্যানগুলো পরপর সাজানো, তাপমাত্রা কয়েক ঘন্টা ধরে কৃত্রিমভাবে বাড়ানো হয়েছিল। উর্মি যন্ত্রটা খুলে বলল, এই ভ্যানে আজ ভোরে একজন মানুষকে লুকিয়ে আনা হয়েছিল। বলেই মেঝের দিকে ইশারা করল। তল্লাশিতে মেঝেতে শুকনো রক্তের দাগ পাওয়া গেল। বোঝা গেল আর একজন প্রতিরোধকারীর দেহ গোপনে সরানো হয়েছে। মালহার দাঁত চেপে বলল, স্যার ওরা তো কোনো সুযোগই দিচ্ছে না, প্রতিবার আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকছে। অনিরুদ্ধের চোখে ঝলক খেলল। ওরা সব সময় এক ধাপ আগে থাকা মানে আমাদের টিমেই কোনো ছিদ্র আছে। ওদের ভিতরের লোক আমাদের সব খবর আগে থেকে পেয়ে যাচ্ছে। রাত গভীর, টিমের সবাই ক্লান্ত। পুলিশের গাড়ির ড্রাইভার বাপি চুপচাপ বসেছিল। হঠাৎই নরেন তাকে কটাক্ষ করে বলল, তুই বারবার সব জায়গায় দেরিতে আসিস কেন? বাপি ভয় পেয়ে কেঁপে উঠল। জি স্যার, আমি কিছু করিনি, আমি তো শুধু গাড়ি চালাই। উর্মি এবার কিছু আন্দাজ করে রাগে ফেটে পড়ে বলল, প্রতিবার আমাদের গতিবিধি ফাঁস হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ হাত তুলে সবাইকে থামালো। ভিতরে কে বিভীষণ সেটা এখনই বলা যাবে না, প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যাবে না। কিন্তু একটা কথা মনে রেখো, মাফিয়ারাও আমাদের উপর নজর রেখেছে, আর আমাদের এসব চালচলন ওরা জানে। এই সময় কাউকে বিশ্বাস করো না। পরদিন ভোরে নরেনের সোর্স খবর দিল, খিদিরপুর ডকে আজ রাতেই এক গোপন চালান নামবে। সেখানে থাকবে রতন পাঠকের লোকেরা। অনিরুদ্ধ টিমকে জড়ো করে বলল, এটাই আমাদের সুযোগ। আজ আমরা জানবো কে আসল রাজা আর কারা শুধু পেয়াদা। সন্ধে নামতেই ডকের ভেতর অন্ধকারের ছায়া ঘনিয়ে এলো। কয়েকটা ট্রাক পরপর ঢুকছে এবং কয়েকটা থেকে কন্টেনার ইতোমধ্যেই নামানো হচ্ছে। টিম নিঃশব্দে ঘিরে ফেলল সব কটা ট্রাককে। কিন্তু ঠিক তখনই একটা গুলির শব্দ কানে এলো। এক অচেনা যুবক পড়ে গেল মাটিতে, মুখ ঢাকা, হাতে সস্তা পিস্তল। উর্মি দৌড়ে গিয়ে দেখল লোকটা শেষ নিঃশ্বাসে শুধু বলতে পারল, কল কল। দূর থেকে আর একটা বুলেট এসে গেঁথে গেল লোকটার মাথায়। টিম এবারে সেই বুলেট যেদিক থেকে ফায়ার হয়েছে সেদিকে ছুটে গেল, যদিও কাউকেই পাওয়া গেল না। লালবাজারের ৩য় তলার কনফারেন্স রুমে ঝকঝকে টেবিলের চারপাশে বসে আছে অফিসাররা। অনিরুদ্ধ লাহিড়ী টেবিলের মাথায়। সামনের দেওয়ালে বড় স্ক্রিনে ভেসে উঠছে কয়েকজন লোকের ছবি। অনিরুদ্ধ কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, এই হচ্ছে আমাদের প্রাইম ফোকাস। কলকাতার ডকে মাফিয়ার হাতে গড়া অর্থচক্র। এর মধ্যে কেউ খুন হয়েছে, কেউ নিখোঁজ। এরা সবাই একসময় মাফিয়ার জন্য কাজ করত, তারপর আলাদা পথে হাঁটতে চেয়েছিল, আর তাই একে একে গায়েব হয়ে যাচ্ছে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে বাবলু দে আগে মাফিয়ার অর্থ লেনদেন করত।
সম্প্রতি নিজস্ব ব্যবসা খুলেছিল, কয়েক মাস ধরেই নিখোঁজ। গৌতম হালদার, ছোটখাটো কার্গো ব্যবসায়ী, 2 দিন আগে খুন, দেহ পাওয়া যায় ধাপার মাঠে। সঞ্জয় মুখার্জি, রিয়েল এস্টেট ডিলার, গত সপ্তাহে বাড়িতে অগ্নিকাণ্ডে মারা গেছে। সবকটাতেই পুলিশ রিপোর্ট অ্যাক্সিডেন্টাল, কিন্তু অনিরুদ্ধর সন্দেহ এগুলো সবই প্ল্যান্ড মার্ডার। উর্মি হাত উঁচু করে বলল, স্যার, এরা সবাই একসময় একই কন্ট্রোলারের অধীনে কাজ করত, নাম হরি শেঠ। ঘরে হালকা গুঞ্জন ওঠে। মালহার ভুরু কুঁচকে বলল, কিন্তু হরিশের তো মাস 6 আগেই একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, তাহলে এই কিলিংসগুলো এক্সিকিউট কে করছে? অনিরুদ্ধ টেবিলে হাত চাপড়ে বলল, সেটাই জানতে হবে। আরেকটা ব্যাপার, সব খুনের প্যাটার্ন এক, কোনো চিহ্ন নেই, শুধু ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট বা নিখোঁজ হিসেবে সাজানো হয়েছে। ডিসপ্লেতে হঠাৎ নতুন ফাইল খুলল সোহিনী। স্যার, আমাদের সোর্স জানাচ্ছে মাফিয়ার এই চক্র এখন নতুন একজনের হাতে গিয়েছে, নাম কল্লোল। ঘরে নিস্তব্ধতা। অনিরুদ্ধ ধীরে বলল, কল্লোল? সেদিন ডকে সেই লোকটাও এরকমই কিছু একটা বলতে যাচ্ছিল। আমাদের পরবর্তী মিশন কল্লোলকে খুঁজে বের করা, সেই এখন এই খুনগুলোর চাবিকাঠি। উর্মি নোট নিল দ্রুত। স্যার, যদি অনুমতি দেন, আমি বাবলুদের শেষ ফোন রেকর্ডসগুলো ট্রেস করি। হয়তো কোনো নাম, কোনো নাম্বার, কোনো ডিটেলস হয়তো বেরিয়ে যাবে। করো। অনিরুদ্ধ মাথা নাড়ল, তারপর চোখ ফেরালো টিমের দিকে। এই লড়াইটা শুধু মাফিয়ার বিরুদ্ধে নয়, এরা শহরের অভ্যন্তরে ঢুকে গেছে, রাজনীতি, ব্যবসা, এমনকি প্রশাসনেও। তাই প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হবে। কক্ষের ভেতরে মুহূর্তের জন্য ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যায়। তারপর মালহার নিচু স্বরে বলল, স্যার, একবার যদি কল্লোলের নাম বা চেহারা হাতে পাই, তাহলে কিন্তু আর আমরা থামবো না। অনিরুদ্ধ ধীর গলায় উত্তর দিল, এই শহর অনেক রক্ত দেখেছে, এবার আমরা খেলাটা উল্টে দেব। ঘরের বাতি মৃদু নিভে গেল। স্ক্রিনে ভেসে রইল শুধু একটাই শব্দ, কল্লোল। বাবলুদের নিখোঁজ রহস্য যেন সারা কলকাতার অন্ধকার দুনিয়ায় ঢেউ তুলেছিল। লোকটা অনেকের কাছে নাম করা, আবার অনেকের কাছে বিশ্বাসঘাতক। অনিরুদ্ধর মাথায় প্রথম থেকেই সন্দেহ ছিল এই খুন নিছক হুঁশিয়ারি নয়, এর পেছনে বড় জোটের হাত আছে। বাবলুদের শেষ দিনগুলো টেনে আনতে গিয়ে টিমের সামনে কিছু তথ্য উঠে এলো। তিনি নিখোঁজ হওয়ার আগের সন্ধ্যায় দেখা করেছিলেন একজনের সঙ্গে, জাগরণ ফাউন্ডেশনের পুরনো হিসেব রক্ষক প্রদ্যোৎ মল্লিক। উর্মি বলল, স্যার, প্রদ্যোৎকে নিয়ে কিছু রিপোর্টস আছে। বাবলুর থেকে আলাদা হয়ে যাওয়ার পর লোকটা বেশ কিছু কাগজপত্র নিয়মিত ব্যাংকের লকারে রাখতো, আবার বাড়িতে নিয়ে যেত। এই তথ্যটা আমরা ব্যাংক থেকে জেনেছি। এবং আরেকটা তথ্য, তার ব্যাংকে প্রতি মাসে 4.5 লাখ টাকা আসতো। হয়তো ওকে ধরতে পারলে কিছু জানা যাবে। অনিরুদ্ধ চুপচাপ সিগারেট ধরালো। জানলার ওপাশে লালবাজারের ব্যস্ততা চলছিল, অথচ তার ভেতরে নিঃশব্দ হিসেব মেলানোর চেষ্টা। প্রদ্যোৎকে নজরে রাখো, লোকটা যদি কাগজপত্র কিছু গোপন করে থাকে তাহলে মাফিয়ারা ওকেও ছাড়বে না। বিকেলে একটা অজানা নম্বর থেকে ফোন এলো অনিরুদ্ধর মোবাইলে। অজানা কণ্ঠ বলল, কল্লোলকে জানতে চাও? আজ রাত ঠিক 12:30টায় ডকের 4 নম্বর গুদামের সামনে চলে আসবে, কেমন? সেই রাতে মালহারকে নিয়ে অনিরুদ্ধ উপস্থিত হলো ডক সাইডের 4 নম্বর গুদামে। জায়গাটা খালি, কিন্তু দেয়ালে চারপাশে রক্তমাখা হাতের ছাপ স্পষ্ট। মালহার টর্চের আলো ফেলতেই তার চোখ গেল ছোট্ট কাগজের টুকরোর ওপরে। দেখা গেল কোনো এক অ্যাকাউন্ট নাম্বার আর ইংরেজিতে লেখা KB। মালহার কাগজটা তুলে নিয়ে অনিরুদ্ধর কাছে গিয়ে বলল, স্যার, এটা কি হতে পারে? অনিরুদ্ধ কাগজটা হাতে নিয়ে চিন্তা মেশানো নিচু গলায় বলল, কে দিয়ে তো কল্লোল বুঝলাম, কিন্তু বিটার অর্থ কি সেটা তো বোঝা যাচ্ছে না। ওই নামটা বারবার ফিরে আসছে।
বাবলুর খুনের পেছনে আসল মাস্টারমাইন্ড সম্ভবত এই মানুষটা। পরদিন সকালেই খবর এলো প্রদ্যোৎ মল্লিক নিখোঁজ। রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। স্ত্রী থানায় গিয়ে ডায়েরি করেছে। উর্মি টেবিলে ফাইল ছুঁড়ে দিয়ে বলল, এটা ক্লিয়ার স্যার, কেউ পদ্ধতিগতভাবে সবাইকে সরিয়ে দিচ্ছে যারা কল্লোলের তথ্য জানে। অনিরুদ্ধ গভীরভাবে তাকিয়ে রইল। তাহলে আমাদের একটাই পথ, কল্লোলকে অদৃশ্য থেকে দৃশ্যমান করতে হবে, না হলে এই খুনের ধারা থামবে না। রাত গভীর হলে গোপনে এক তথ্যদাতা হাজির হলেন লালবাজারে। লোকটার মুখ ঢাকা, তবে লোকটাকে এর আগে কখনো দেখেনি তারা। গলাটাও বড্ড চেনা লাগলো অরিন্দমের কাছে, তবে ঠিক চিনে উঠতে পারল না। সে শুধু একটা কথাই বলল, স্যার, কল্লোল শুধু নাম নয়, সে এক নেটওয়ার্ক। বাবলু দে মারা গিয়েছিল কারণ সে আলাদা হতে চেয়েছিল। প্রদ্যোৎ সেই পথেই পা বাড়িয়েছিল। আপনারা যত দেরি করবেন তত এক একটা নাম হারিয়ে যাবে। এই কথাটা বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে বেরিয়ে গেল লালবাজার থেকে। অনিরুদ্ধর চোখে এখন স্পষ্ট হলো খুনগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আসলে এক অদৃশ্য শিকল। যারা ভেঙে বেরোতে চাইছে তাদের গলায় সেই শিকল কষে ধরা হচ্ছে। প্রদ্যোৎ মল্লিকের নিখোঁজ হওয়ার খবর লালবাজারে পৌঁছতেই অনিরুদ্ধর টিমে চাপা উদ্বেগ নেমে এলো। উর্মি কম্পিউটার ঘেঁটে বলল, স্যার, প্রদ্যোৎ শেষবারের মতো ফোন ব্যবহার করেছিল গার্ডেন রিচে, এরপর আর কিছু নেই। মালহার কপালে হাত বোলালো। ওই এলাকায় বেশ কয়েকটা গুদাম ঘর আছে, মাফিয়ারা সেগুলো ব্যবহার করে বলে শোনা যায়। অনিরুদ্ধ ধীর গলায় বলল, তাহলে আজ রাতেই গার্ডেন রিচ। যদি প্রদ্যোৎ বেঁচে থাকে, এটাই আমাদের একমাত্র সুযোগ। রাত 1টা নাগাদ টিম ঢুকলো জংলা রাস্তা পেরিয়ে ডকইয়ার্ডে। ভাঙাচোরা গুদাম ঘর, বাতাসে তেলের আর লোহার গন্ধ। হঠাৎ করেই অন্ধকার থেকে এক যুবক দৌড়ে পালাতে চাইলে মালহার ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তির পর ধরা পড়ল ছিন্ন ভিন্ন জামা কাপড়ে এক বালক চেহারার ছেলে। আমাকে ছাড়ুন দাদা, আমি কিচ্ছু জানি না। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে উঠল। অনিরুদ্ধ কোমল অথচ দৃঢ় স্বরে বলল, আমরা পুলিশ, যদি সত্যি জানো তবে এখনই বলো, নইলে কাল হয়তো তোমাকেও পাওয়া যাবে গঙ্গার ঘাটে। ছেলেটা কাঁপতে কাঁপতে জানালো, কল্লোল আসলে ছোট জোট, শুধু গুন্ডা নয়, বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ আর পুলিশ প্রশাসনের ভেতরকার কয়েকজনও জড়িত। বাবলু দেখে খুন করে সবাইকে বার্তা দেওয়া হয়েছিল। প্রদ্যোৎকে তারাই নিয়ে গেছে, কারণ সে কল্লোলের আসল মাথার নাম জানত। কথার মাঝেই লালবাজার থেকে খবর এলো প্রদ্যোৎ মল্লিকের মৃতদেহ পাওয়া গেছে বাগবাজার ঘাটে। বুকের ভেতর ছুরি গেঁথে আর হাতে এক টুকরো কাগজ গুজে রাখা। উর্মি ফিসফিস করে বলল, কাগজে লেখা, খুঁজো না, কল্লোল ছায়ার মতো। মালহার দাঁত চেপে বলল, স্যার স্যার এটা কিন্তু সরাসরি হুমকি, ওরা চাইছে তদন্ত বন্ধ করতে। অনিরুদ্ধ ছবির দিকে তাকালো, মুখ শক্ত হয়ে উঠেছে। যতটা লুকাতে চাইছে ওরা আসলে ততটাই ভয় পাচ্ছে। মানে আমরা একেবারে ঠিক পথে এগোচ্ছি এবং ওদের গায়ে গিয়ে লেগেছি। সেদিন ভোরে এক বিশ্বস্ত তথ্যদাতা গোপনে জানালো কল্লোলের বড় বৈঠক বসতে চলেছে শিয়ালদা টালা ব্রিজের কাছে এক গোপন গুদামে। সেখানে থাকবে শহরের কয়েকজন হেভি ওয়েট মুখ। অনিরুদ্ধ টেবিলে হাত ঠুকে বলল, এটাই শেষ খেলা, পরের অভিযান থেকে আর ফিরে আসার পথ থাকবে না, আমাদেরও নয় ওদেরও নয়। শহর তখন ঘুমিয়ে। রাত 2টো নাগাদ শিয়ালদা টালা ব্রিজের গা ঘেঁষা পুরনো গুদামের চারপাশে নিস্তব্ধতা। বাইরে থেকে বোঝার উপায় নেই, ভেতরে চলছে এক অগ্নি পরীক্ষা। অনিরুদ্ধ তার টিম উর্মি, মালহার আর স্পেশাল টাস্ক ফোর্সের কয়েকজনকে নিয়ে ঘিরে ফেলল এলাকা।
গুদামের ভেতর থেকে ভেসে আসছে চাপা কথাবার্তা, কাচের গ্লাসের টুংটাং আর কখনো নিম্নস্বরে হুমকি। উর্মি ফিসফিস করে বলল, স্যার, একদম ভিতরে 50-60 জন লোক থাকবে মনে হচ্ছে। অনিরুদ্ধ মাথা নাড়ল। বেশি গণনা করে লাভ নেই, আমাদের টার্গেট মাত্র হাত গোনা কয়েকজন, যেটা কল্লোলের আসল চালক। একবার তাদের হাতে পেলে পুরো খেলা শেষ। বৈঠকখানার ভেতরে গোল টেবিলে বসে আছে কালী দত্ত, রিয়েল এস্টেটের ডন, সুরেশ আগরওয়াল, চোরা বাজারের রাজা, আর সবার ওপরে এক মুখ ঢাকা ধূসর কোট পরা মানুষ, যাকে সবাই সম্মান দিয়ে সম্বোধন করছে শুধু এক নামে, অধ্যক্ষ। অধ্যক্ষ গম্ভীর গলায় বলল, প্রদ্যোৎ মল্লিক বা কবির হাসান তো শুধু শুরু। যে যে বিরোধিতা করবে, এই নদী তাকে গিলে ফেলবে। কলকাতা আমাদের শহর। হঠাৎ গুদামের টিন ছাদে কড়মড় শব্দ, পরক্ষণেই ধোঁয়া, বোমা, গুলির শব্দ আর পুলিশের চিৎকার। পুলিশ, হাত উপরে তুলুন। ভয়ানক ধস্তাধস্তি শুরু হলো। গুন্ডারা শটগান, দেশি পিস্তল বের করে গুলি চালালো। উর্মি ও মালহার কভার ফায়ার দিতে দিতে এগোলো। অনিরুদ্ধ সোজা ঢুকে পড়ল গোল টেবিলের দিকে। কালী দত্ত গর্জে উঠল, অনিরুদ্ধ সেন, তুই ভাবছিস আমাদের ধরবি? আমাদের হাত এত লম্বা যে তোর পদও বাঁচাতে পারবি না। অনিরুদ্ধের গলায় এক ফোঁটা দ্বিধা নেই। কালী, এবার তোর রাজত্ব শেষ। কল্লোলের আসল মুখ আর লুকিয়ে থাকবে না। কিন্তু ঠিক তখনই ধূসর কোটের অধ্যক্ষ বলে লোকটি পকেট থেকে ছোট্ট রিমোট বার করলো। চাপতেই ভয়াবহ বিস্ফোরণ কাঁপিয়ে দিল গোদামের এক পাশ। চোখের সামনে ধুলো, ধোঁয়া ছড়িয়ে পড়ল। পুলিশ ছত্রভঙ্গ। অনেক গুন্ডা সুযোগ নিয়ে পালিয়ে গেল। অনিরুদ্ধ ধুলো সরিয়ে দেখল অধ্যক্ষ নেই, শুধু পড়ে আছে রক্তে ভেজা সুরেশ আগরওয়াল আর কালী দত্তের মৃতদেহ। উর্মি হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, ওরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। এটা শুধু একটা ফাঁদ ছিল। অনিরুদ্ধ ঠান্ডা চোখে মৃতদেহের দিকে তাকালো। ঠিক আছে, তাহলে খেলা শেষ করার জন্য এখনো সুযোগ বাকি আছে। তবে অধ্যক্ষকে ধরা না গেলে সব কিছু বৃথা। ঠিক তখনই বাইরে থেকে একটা ইটের টুকরো ছুঁড়ে কেউ ভেতরে ফেলল। তাতে একটা কাগজের চিরকুট আটকানো, তাতে লেখা, অধ্যক্ষ এবার শেষ আঘাত হানবে, লক্ষ্য লালবাজার। অনিরুদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, তাহলে এবার খেলা হবে খোলা ময়দানে। এবার আর লুকোচুরি নয়, শেষ যুদ্ধ হবে সবার সামনে। ভোর থেকেই কলকাতার আকাশে যেন এক অদ্ভুত চাপা আঁধার। রোদ উঠেছে, তবু আলোটা নিস্তেজ। লালবাজারের চারপাশে টহলদারি বেড়েছে। পুলিশ সদর দপ্তরের দরজায় বালির বস্তা, চেকপোস্ট, সশস্ত্র গার্ড, যেন শহর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অনিরুদ্ধ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। চোখ দুটো লাল, জেগে আছে রাত ভোর। পাশে উর্মি উদ্বেগ ভরা গলায় বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? গতকাল থেকে আপনাকে খুব অস্থির মনে হচ্ছে। অনিরুদ্ধ শান্ত গলায় বলল, অস্থির হব নাই বা কেন? আজকের দিনেই খেলা শেষ হবে। হয় আমরা জিতবো, না হয় কলকাতা ডুবে যাবে। উর্মি কিছু বলল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। সকাল 10টা বাজতেই যেন অদৃশ্য ঘড়ি বেজে উঠল। এক বিকট শব্দে কেঁপে উঠল লালবাজারের প্রধান ফটক। আগুনের গোলা ছিটকে গেল চারপাশে। মানুষের চিৎকার, গুলির শব্দ, ধোঁয়া। এক মুহূর্তে সদর দপ্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। মুখোশধারী কয়েকজন লোক স্বয়ংক্রিয় রাইফেল হাতে ঢুকে পড়ল ভেতরে। ডাউন ডাউন! সতর্ক চিৎকারে মাটি আঁকড়ে শুয়ে পড়ল কনস্টেবলরা। অনিরুদ্ধ গর্জে উঠল, উর্মি, মালহার, ডান দিকের করিডোর সিল করো, এরা ঢুকতে পারবে না। সে নিজে সামনের দিকে ছুটে গেল। গুলির শব্দে কানে তালা লেগে যাচ্ছে, তবু অনিরুদ্ধ ঠান্ডা মাথায় একের পর এক আক্রমণকারীকে নামিয়ে ফেলছিল। কিন্তু তাতে লাভ হলো না। আধ ঘন্টার মধ্যে পুরো লালবাজার ছত্রভঙ্গ। দুষ্কৃতীদেরও
অনেকেই মৃত। তখনই গোলাগুলির মাঝখানে পেছন দিক থেকে ধীরে ধীরে এগিয়ে এলো ধূসর রঙের কোট পরা এক ব্যক্তি, সবার চেয়ে আলাদা, নিস্তব্ধ অথচ ভয়ঙ্কর উপস্থিতি। হাতে তার স্বয়ংক্রিয় রাইফেলের গোড়ায় রেখে একরকম বন্দি বানিয়েই অনিরুদ্ধদের সে একটা ঘরে নিয়ে গিয়ে বন্দি করল। বেশ কিছুক্ষণ পরে লোকটা মুখোশ খুলল। আলো পড়তেই চমকে উঠল অনিরুদ্ধ। বাবলু দে! অনিরুদ্ধ হতভম্ব। তুই তো খুন হয়েছিলি। বাবলু ঠোঁটে ঠান্ডা হাসি টেনে বলল, মারা যাওয়াটা ছিল সাজানো খেলা। তোরা যা দেখেছিস সবই ছিল প্রহসন। আমি কল্লোলের আসল স্থপতি, অধ্যক্ষ। উর্মি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই মানুষটা, যাকে তারা ভেবেছিল কেবল মাফিয়ার সাধারণ এক সদস্য, সেই আসলে গোটা শহর কাঁপানো নেটওয়ার্কের মাথা। হঠাৎ অনিরুদ্ধ কিছু একটা ভেবে চমকে উঠল। সেই দিনের যে লোকটা থানায় এসে কল্লোলের সম্পর্কে বলে গেল, সে আর কেউ নয়, সে বাবলু। তার গলার আওয়াজে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। বাবলুও হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেই যেন বলল, তোরা হাঁদার দল। এর আগে একবার সামনাসামনি দেখা করে গেলাম, তাও চিনতে পারলি না আমায়। বলে অট্ট হাসিতে ফেটে পড়ল সে। অনিরুদ্ধ বলল, যুদ্ধক্ষেত্রে ছদ্মবেশে কাপুরুষরা আসে, বীরেরা নয়। বাবলু তার কথাটা পাত্তা না দিয়ে বলতে লাগলো, আমি শপথ নিয়েছিলাম একদিন শহরটাকে আমি নিয়ন্ত্রণ করব। এখন পুলিশ, রাজনীতি, ব্যবসা সব আমার মুঠোয়। সে অনিরুদ্ধের দিকে তাকিয়ে বলল, কল্লোল শুধু মাফিয়াদের দল নয়, এটা একটা দর্শন। অনিরুদ্ধ কণ্ঠে ঘৃণা নিয়ে উত্তর দিল, তুই ক্ষমতার নামে শুধু খুন আর রক্তের ব্যবসা করেছিস। দর্শন নয়, এটা পাপ। বাবলু আবার বন্দুক তুলল। ওর শেষ হয়ে যাওয়ার সময় এসে গেছে। অবিলম্বে শুরু হলো গুলির লড়াই। ঘর ভরে গেল ধোঁয়া আর সীসার ঝড়ে। উর্মি আর মালহার কাঠের তাকের আড়াল থেকে পাল্টা গুলি চালালো। তবু বাবলু যেন অদ্ভুত চতুরতায় লাফিয়ে লাফিয়ে এড়িয়ে যাচ্ছিল। একসময় অনিরুদ্ধ সামনে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। চোখে চোখ রেখে বাবলু বলল, আমাকে যদি মেরে ফেলিস তবু কল্লোল বেঁচে থাকবে। আমি কেবল একটা নাম। অনিরুদ্ধ দাঁত চেপে উত্তর দিল, এই শহরে অভিশাপও এক নাম, কিন্তু তারও ক্ষমতার সময়ের সঙ্গে সঙ্গে অবসান ঘটে। অবশেষে এক ঝটকায় অনিরুদ্ধ পাশে পড়ে থাকা বন্দুকটাকে তুলে নিয়ে বাবলুর বুকে গুলি করল। ধপ করে মাটিতে পড়ে গেল সে। রক্তাক্ত বাবলু ফিসফিস করে বলল, তুই ভেবেছিস কল্লোল শেষ হয়ে গেল? না অনিরুদ্ধ, এটা কেবল শুরু। আমার জায়গায় আসবে আরো কেউ। অনিরুদ্ধর কণ্ঠে দৃঢ়তা। আসুক, যতদিন আমরা আছি শহরটাকে অন্ধকারকে সমর্পণ করব না। বাবলুর ঠোঁটে শেষবারের মতো রক্তমাখা হাসি ফুটে উঠল। তারপর সব নিস্তব্ধ। গুলির শব্দ থেমে গেছে। চারদিকে শুধু ধোঁয়া আর ছাইয়ের গন্ধ। উর্মি এগিয়ে এসে বলল, স্যার, শেষ হয়ে গেল। অনিরুদ্ধ ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। কয়েকটা চিন্তা এখনো তার মাথায় খেলে বেড়াচ্ছে। রতন পাঠকের সঙ্গে এইসবের সম্পর্ক কোথায়? সবাইকে পাওয়া গেলেও ওর কাছ অবধি যাওয়া গেল না কেন? ধীরে ধীরে বলল অনিরুদ্ধ, যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকবার মাঠে নামতে হবে। কলকাতার মেঘলা আকাশ যেন একটু আলো ছড়াতে শুরু করেছে।
খেলা এখনো শেষ হয়নি উর্মি। অপরাধ কখনো শেষ হয় না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অবিরাম চলবে, বলল অনিরুদ্ধ। সামনে দূরে ভেসে এলো সাইরেনের শব্দ, আহত পুলিশদের গোঙানি, কয়েকটা ভারী বুটের আওয়াজ। পরদিন সকালেই পত্রিকার শিরোনাম, অধ্যক্ষ ওরফে বাবলু দে নিহত, কল্লোল ভেঙে গেল, কলকাতা রক্ষা পেল। কিন্তু অনিরুদ্ধ জানত অন্ধকার কোনোদিনই পুরোপুরি মুছে যায় না। আজ কল্লোল পড়ে গেছে, কিন্তু কাল আবার নতুন কোনো নামে পুনরায় মাথা চাড়া দিয়ে উঠবে। দিন দুয়েক পরে গঙ্গার ধারের ছোট্ট ক্যাফেটা আজ অন্যরকম আলোয় ভরে উঠেছে। জানলার ওপাশে গঙ্গার ঢেউয়ে ঝিকিমিকি করছে বিকেলের শেষ আলো। টেবিল ভর্তি চায়ের কাপে ধোঁয়া উঠছে, সঙ্গে কিছু হালকা খাবার। ইন্সপেক্টর মালহার ঠোঁটের কোণে ম্লান হাসি হেসে ধীর গলায় বলল, শেষ হলো তো? অনিরুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বসেছিল। গঙ্গার হাওয়া এসে তার কপাল ছুঁয়ে গেল। শান্ত, অথচ ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য অশান্তির মতো। সে একটু থেমে উত্তর দিল, শেষ নয় মালহার, কোনো কাহিনী কখনো পুরোপুরি শেষ হয় না। মাফিয়ার সাম্রাজ্য ভেঙে পড়েছে, কিন্তু মানুষের লোভ, ক্ষমতার লালসা আবারও জন্ম নেবে। আমাদের লড়াইও চলতে থাকবে। ভুলে যেও না, একজনকে কিন্তু আমরা এখনো হাতে পাইনি, রতন পাঠক। উর্মি পাশে বসেছিল চুপচাপ, চোখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু তার ভেতরেও মিশে আছে এক আশঙ্কার রেখা। সে জানত আজকের এই সাফল্য হয়তো আগামী দিনের নতুন অশান্তির বীজ বুনে গেল। গঙ্গার ওপারে তখন সূর্য ডুবছে ধীরে ধীরে। কলকাতার চিমনিগুলো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কয়েকটা পাখি উড়ে যাচ্ছে। কাপে চুমুক দিতে দিতে অনিরুদ্ধ হাসল, আর মালহার ধীরে ধীরে চোখ বন্ধ করল। মনে হলো এই শহর তাদের মতো সৎ সাহসী লোকেদের ওপর ভরসা করেই বেঁচে আছে। অন্ধকার যত গভীরই হোক, সেই অন্ধকারে আলোকে খোঁজার সাহস তারা কখনো হারাবে না। তাদের জীবনের একটাই শপথ, কলকাতাকে বাঁচিয়ে রাখা, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে। কল্লোল কাণ্ড শুধু একটি অপরাধ কাহিনী নয়, এটি ন্যায় অন্যায়, মানবতা ও লোভের এক গভীর প্রতিফলন। গল্পটি আমাদের শেখায় যে অশুভ কখনো সম্পূর্ণ নষ্ট হয় না, কেবল রূপ বদলায়। ক্ষমতা, লোভ ও অর্থের আকাঙ্ক্ষা মানুষকে ধীরে ধীরে অমানবিক করে তোলে। তবু সত্য ও ন্যায়ের পক্ষে যারা দাঁড়ায়, তাদের সাহস ও সততার শক্তিই শেষ পর্যন্ত আলোর পথ দেখায়। অনিরুদ্ধর মতো মানুষরা প্রমাণ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই থেমে গেলে সমাজ অন্ধকারে ডুবে যায়। অতএব গল্পটি আমাদের শিক্ষা দেয়, অশুভ যতবারই ফিরে আসুক না কেন, ন্যায়ের পথে দাঁড়ানো মানুষের সাহসী সমাজকে বাঁচিয়ে রাখে। আজকের গল্প পাঠে ছিলেন সুস্মিতা। গল্পে অনিরুদ্ধর ভূমিকায় অচ্যুত, উর্মির ভূমিকায় স্নেহা, মালহার বাসুর ভূমিকায় সম্বিত, ঈশানের ভূমিকায় রাহুল, শ্রাবণীর ভূমিকায় মৈত্রী, লোক, অরিন্দম এবং অজানা কণ্ঠে তুহিন, কালী দত্ত এবং বাবলুর ভূমিকায় সম্রাট, বাপি এবং নরেনের ভূমিকায় দেবদেব, ছেলের ভূমিকায় মিন্দ্রনীল, সোহিনীর ভূমিকায় অঙ্কিতা। গল্পের বেতার নাট্যরূপে অঙ্কিতা, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে দেবদেব। এরম আরও গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।